আসসালামু আলাইকুম। পিএসএল এর ফাইনাল ম্যাচে নাহিদ রানা পার্টিসিপেট করতে যাচ্ছেন এবং তার ডিমান্ডটাই আসলে ওই পর্যায়ে বা বিশ্ব ক্রিকেটে নাহিদ রানা এরকমই একটা আগমনী বার্তা দিয়েছেন যে পিএসএল এর ফাইনালের মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচে নাহিদ রানাকে আলাদা করে চেয়েছিল কর্তৃপক্ষ এবং তামিম ইকবাল খানকে কোট করেই সেক্ষেত্রে পেশোয়ার জলমির মালিক তিনি টুইট করেছেন এবং সেখানে তামিম ইকবাল খানকে ধন্যবাদ জানিয়েছেন অ্যালাউ করার জন্য নাহিদ রানাকে। এবং ডেফিনেটলি একটা বড় মঞ্চ, মেগা ফাইনাল, বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল নাহিদ রানার জন্য একটা অনেক বড় এক্সপিরিয়েন্সের জায়গা অবশ্যই হবে। লার্নিং কার্ভটাও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আমাদের জন্য একটা গর্বের ব্যাপার যে আমাদের একজন পেস বোলারের বা একজন ফাস্ট বোলারের ডিমান্ডটা আসলে ওই পর্যায়ে গেছে যে মেগা ফাইনালে তাকে আলাদা করে চেয়েছে। এবারে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত, যেহেতু মালিক পক্ষ তামিম ইকবাল খানকে সরাসরি ধন্যবাদটা জানিয়েছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে তামিম ইকবাল সরাসরি এই ব্যাপারটাতেই আসলে তিনি যুক্ত ছিলেন কিংবা তিনি এই অ্যালাউটা করেছেন। ডেফিনেটলি প্রেসিডেন্টের সেই সম্মতিটা তো প্রয়োজন। এখন দেখেন, অনেকে নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে চিন্তিত আছেন, শঙ্কিত আছেন। এখন টু বি ভেরি অনেস্ট, যদি একটা কথা বলি তাহলে তামিম ইকবাল খান অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা নিয়ে অনেক প্রশ্ন তাকে নিয়ে থাকতে পারে অনেকের মধ্যে। তবে ক্রিকেটের কোর বিষয়বস্তুগুলো সম্পর্কে তো আমার মনে হয় যে তামিম ইকবাল খান যতটুকু বোঝেন সেটা খুব বেশি মানুষ বোঝার কথা না, কারণ এতগুলো বছর ইন্টারন্যাশনাল লেভেলে তিনি ক্রিকেট খেলেছেন। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বা মাশরাফি বিন মুর্তজারা, তারা যত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছেন, সো আলটিমেটলি এই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এরকম টেকনিক্যাল যে পয়েন্ট অফ ভিউ এর জায়গাগুলো আছে, সেই টেকনিক্যাল পয়েন্টের জায়গাগুলো আমার মনে হয় না যে তাদের চাইতে বেটার আসলে কারো বোঝার কথা। এবং সেই ট্রাস্ট বা সেই বিশ্বাসের জায়গা থেকে আসলে বলছি যে আমার কাছে এটা মনে হয় যে যদি ওয়ার্কলোডের ওইরকম প্রবলেমই থাকতো তাহলে ডেফিনেটলি তামিম ইকবাল সেটাকে অ্যালাউ করতেন না। ইভেন সেটা শুধুমাত্র তামিম ইকবাল খান না, দেখেন আমাদের যে ক্রিকেট অপারেশনস কমিটিটা আছে, সেই কমিটিটাকে কিন্তু এই নব বোর্ডটা আসার পর, অর্থাৎ অ্যাডহক কমিটিটা আসার পর ওইটাকে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে দিয়েছে। অর্থাৎ ক্রিকেট অপারেশনস ঠিক আগে যেভাবে চলতো ওই এমপ্লয়ীদেরকে দিয়েই বা তাদের দিক নির্দেশনা অনুযায়ী ক্রিকেট অপস চলবে। শাহরিয়ার নাফিস আহমেদ সেই জায়গাটাতে আছেন। আমার মনে হয় যে ডেফিনেটলি দে আর ভেরি মাচ স্কিলড এনাফ যে এই ব্যাপারগুলো দেখভাল করার জন্য, এবং তারা সেটাই করেছেন। যদি ওয়ার্কলোডে আসলে এরকম কোনো প্রবলেম থাকতো, আমার মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপস কমিটিকে আমি বিগত সময়গুলোতে আসলে এই ব্যাপারে যতটুকু সিরিয়াস দেখেছি যে তারা বোলারদেরকে রেস্ট দিয়ে দিয়ে খেলানো, এটা খুব বেশি দিন হয়েছে এই চর্চাটা শুরু হয় না। আমার মনে হয় যে লাস্ট 2, 2.5, 3 বছর ধরে আসলে এই চর্চাটা শুরু হয়েছে বাই দ্য গ্রেস অফ অ্যালান ডোনাল্ড, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং টিমের সঙ্গে শন টেটও আছেন, আমার মনে হয় যে তারও একটা প্রেসক্রিপশন বা তারও একটা সম্মতির জায়গা তো অবশ্যই আছে। এবং এই সব কিছু আমাদের ট্রেনার, ফিজিও সবাই সব কিছু মিলে মেডিকেল উইংয়ের একটা সার্টিফিকেশন লাগে যে ওই প্লেয়ারটাকে তারা অ্যালাউ করবে কিনা। এই মুহূর্তে সব কিছু একদম দাপ্তরিক প্রক্রিয়া শেষ করেই আসলে একজন প্লেয়ারকে ওই সম্মতিপত্রটা দেয়া হয় যে ওকে, this player is allowed to go to abroad to play his game. সো আমার কাছে মনে হয় না যে নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি প্রবলেম থাকতে পারে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে তার যে রেস্ট পিরিয়ডটা ছিল, যে 6 দিনের একটা রেস্ট পিরিয়ড, সেটাও অলরেডি তিনি পার করে ফেলেছেন। সো এরপর 4 ওভারের বোলিং তিনি করবেন। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে হাই ইন্টেন্সিটির 4 ওভারের বোলিং তিনি করবেন। আফটার দ্যাট পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজটাও কিন্তু নকিং অন দ্য ডোর। বাট আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আছেন, মেডিকেল উইং থেকে শুরু করে ক্রিকেট অপারেশনস, তারা সবকিছু সম্মতিটা দিয়েছেন, তারা ওইভাবেই যাচাই বাছাই বিবেচনা করেছেন। এবং দিন শেষে প্রেসিডেন্ট যখন তামিম ইকবাল, সেটা আমার কাছে মনে হয় যে সেটা তামিম ইকবাল বলি, আমিনুল ইসলাম বুলবুল বলি, ফারুক আহমেদ বলি, যারা ওই টপ লেভেলটায় খেলেছেন, তারা অন্তত এই ব্যাপারটা জানেন, বোঝেন, কিংবা তারা যখন কোনো কিছু অ্যালাউ করবেন ওই যাচাই বাছাই বিবেচনা না করে তারা ওই ব্যাপারটা কখনোই অ্যালাউ করবেন না বলেই আমার কাছে মনে হয়। এবং সেটাই আলটিমেটলি হওয়ার কথা। এখন নাহিদ রানা খেলতে যাবেন, ডেফিনেটলি তার ডিমান্ডটা ওই পর্যায়ে আছে। এখন নাহিদ রানার ডিমান্ডটা আসলে কেন ওই পর্যায়ে থাকবে না, আপনি যদি সেই প্রশ্নটা করেন, আমার কাছে মনে হয় যে সেইটা আরও বেশি মাত্রায় ভ্যালিড। নাহিদ এমন একজন পেস বোলার যিনি সত্যিকারের অর্থে রিপিটেডলি সেম পেসে বোলিং করতে পারেন। আমরা নিউজিল্যান্ডের সঙ্গে সেকেন্ড ওডিআইতে একটা বিষয় দেখেছিলাম যে তিনি ওয়াইড বল সহ টোটাল 60টা বল করেছিলেন 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে। ওয়ার্ল্ডে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে এরকম কোনো বোলার আছেন যারা একদম 60 বলের 60টা বলই বা 62টা বল করলে 60টা বল 140 কিলোমিটারের উপরে বোলিং করতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি অনেক এক্সপ্রেস ফাস্ট বোলার আছেন, অ্যান্ড্রিক নরকিয়া আছেন, জসপ্রীত বুমরা আছেন, কাগিসো রাবাদা আছেন। তারা দেখা যায় একটা পর্যায়ে 3-4 ওভারের পরে পেসটা কিন্তু নেমে আসে, 138, 36, 37 এরকম নেমে আসে। সো নাহিদের অ্যাডভান্টেজের জায়গা যেটা রিপিটেড বোলিং অ্যাকশন, রিপিটেড পেস। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা ডোমেস্টিক ক্রিকেটে নাহিদ রানাকে খেলেছেন তাদের কাছ থেকে জানা, নর্মালি আমরা যখন কোনো একটা পেস কাউন্ট করি সেটা কিন্তু একজন বোলার হাত থেকে বলটাকে ছোড়ার পরে ওই সময় এই পেসটা কাউন্টেড হয়। তবে বলটা পিচে ড্রপ করার পরে
ওই পেসটা কিন্তু ব্যাটসম্যান বরাবর আসতে আসতে অনেক কমে যায়। কিন্তু নাহিদের বোলিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তিনি যে পেসে হাত থেকে বলটাকে ছাড়েন, আফটার দ্যাট পিচে পড়ার পর সেটা স্পিডটা খুব বেশি কমে না। মানে কমবে তো ডেফিনিটলি কমবে, কিন্তু নাহিদের ক্ষেত্রে সেটা খুব বেশি কমে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নাহিদ রানার হাই রিলিজ পয়েন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নাহিদ রানা এমনিতেই 6 ফুট 4 ইঞ্চি এবং তার যেহেতু পেসটা আছে, রিপিটেড পেসে তিনি বোলিং করতে পারেন। সো আল্টিমেটলি প্রায় 7 ফুট উপর থেকে যখন বলটা আসছে, এটাও কিন্তু খুব বাউন্স এক্সট্রাক্ট করতে পারে উইথ আ ভেরি হাই পেস। সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং নাহিদের আসলে 140-এর উপর রিপিটেড পেসে বোলিং করার পেছনে অন্যতম বড় কারণটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা জেমস অ্যান্ডারসনের বোলিং অ্যাকশন থেকে আমরা একটু শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে জেমস অ্যান্ডারসন তার ক্যারিয়ারের শুরুতে কিন্তু তার গ্যাদার পজিশনটা সামনের দিকে ছিল। আপনারা যদি কম্পেয়ার করে দেখেন যে তার গ্যাদার পজিশনটা সামনের দিকে ছিল, তবে ক্যারিয়ারের একটা পর্যায়ে পরে তিনি রিপিটেড বোলিং অ্যাকশনের জন্য গ্যাদার পজিশনটা পেছন দিক থেকে নেওয়া তিনি শুরু করেছিলেন। এই জায়গাটা আমি জেমস অ্যান্ডারসনের একটা ইন্টারভিউ পড়েছিলাম এবং সেই ইন্টারভিউতে জেমস অ্যান্ডারসন এক্স্যাক্টলি বায়োমেকানিক্যাল এই কথাটাই বলেছিলেন। এখন এই জায়গাটা নাহিদ রানার সঙ্গে জেমস অ্যান্ডারসনের একটা মিল আছে এবং সেই মিলটা হচ্ছে এই গ্যাদার পজিশনটা নাহিদ বলি কিংবা জেমস অ্যান্ডারসন বলি অনেক বেশি মাত্রা রিপিটেড পেছন দিক থেকে লোডিং পজিশনটা, অর্থাৎ লোড আপটা অনেক পেছন দিক থেকে হয় এবং এটার কারণেই খুব সম্ভবত কনসিস্টেন্সিটা খুব বজায় থাকে নাহিদ রানার, যে কারণে এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পাই যে ওই যে পেসে তিনি বোলিং করেন সেম পেসেই তিনি আসলে বোলিং করতে পারেন। যেটা জেমস অ্যান্ডারসনের পেস কম হলেও আপনি দেখবেন যে অ্যান্ডারসন কিন্তু একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত, একটা দিনের শেষ পর্যন্ত একদম রিপিটেড সেম কাইন্ড অফ পেসে তিনি বোলিং করে যাচ্ছেন এবং সেই সঙ্গে একই মোমেন্টামে তিনি বোলিং করে যাচ্ছেন। এটা খুব সম্ভবত, আমি জানি না নাহিদকে কেউ শিখিয়েছেন কিনা, এটা হয়তো বা তার একদম ন্যাচারাল একটা ব্যাপার যে তার লোড আপ পজিশনটা একদম পেছন দিক থেকে হয়, বাট ইট গিভস অ্যান অ্যাডভান্টেজ টু নাহিদ রানা, যেটা একদম খুব সত্য একটা কথা। এবং আরও অনেকগুলো ফ্যাক্টর তো অবশ্যই আছে, যেটা আমরা এর আগের একটা ভিডিওতেও আলোচনা করেছিলাম, একটা না একাধিক ভিডিওতে আলোচনা করেছিলাম। তারপরও যারা সেই ভিডিওটা দেখেন নাই তাদের জন্য একটু বাড়তি করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ব্রেস্ট ফ্রন্ট লেগ, দ্যাট ইজ অ্যানাদার রিজন। পেস বোলিং তো শুধুমাত্র স্ট্রেংথ না, ইটস অল অ্যাবাউট দ্য কাইনেটিক চেইন। তার যে ব্রেস্ট ফ্রন্ট লেগটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং তার হিপ রোটেশনটা যখন হয় টুয়ার্ডস দ্য ব্যাটার, ওই সময়টা তার বডির আপার পোর্শন কিন্তু পেছনের দিকে থাকে এবং ব্রেস্ট ফ্রন্ট লেগের পরে যে বিষয়টা দেখবেন যে তার হাতের অবস্থানটা কিন্তু শোল্ডার পেছনের দিকে থাকে। অনেকটা আপনি যদি ওই জ্যাভলিন থ্রোয়ারকে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে যারা বর্ষা নিক্ষেপ করেন, ইনফ্যাক্ট জ্যাভলিন থ্রোয়ার না, বর্ষা নিক্ষেপ যারা করেন সে সমস্ত বর্ষা নিক্ষেপকারীরা তাদের ব্রেস্ট ফ্রন্ট লেগ এবং শোল্ডারটা পেছন দিক থেকে আসছে। সো এইটা একটা অনেক বড় মোমেন্টাম জেনারেট করে। আর আমার কাছে আরেকটা বিষয় ব্যক্তিগতভাবে মনে হয় যে রিপিটেড বোলিং অ্যাকশনের অন্যতম আরেকটা বড় কারণ হচ্ছে তার আর্ম প্যাডটা অনেক বড় তো এবং আর্ম স্পিডটা অনেক বেশি। আর্ম স্পিডটা অনেক বেশি থাকাতে এটা হয়তো বা ন্যাচারাল একটা সহজাত প্রতিভা তার এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের একটা অনেক বড় কৃপার জায়গা যে নাহিদ রানাকে এরকম একটা চমৎকার আর্ম স্পিড দিয়েছেন, যে কারণে বডির লোয়ার পোর্শনের বায়োমেকানিক্স বা কাইনেটিক চেইনে যদি কখনো কোনো প্রকার প্রবলেমও হয়, অনেক সময় অনেক বোলারদের হয় না যে কোনো একটা ফ্যাক্টর হয়তো বা কোনো একটা সিঙ্গেল ডেলিভারিতে ঠিকঠাক মতো কাজ করছে না, বাট নাহিদের আর্ম স্পিডটা অনেক বেশি থাকার কারণে এটা অনেক বেশি মাত্রায় তাকে হেল্প করে বলে আমার কাছে মনে হয়। সো সব কিছু মিলিয়ে নাহিদ রানা হি ইজ অ্যান অ্যাসেট অফ বাংলাদেশ ক্রিকেট এবং তাকে নিয়ে পুরো বিশ্বব্যাপী অনেক আলোচনা হয়, অ্যানালাইসিস হয়। আমাদের বাংলাদেশেই তো সত্যি কথা বলতে আসলে অনফিল্ড ছাড়া এই টেকনিক্যাল বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসগুলো আমাদের দেশে তো আসলে ওইরকম খুব একটা দেখি না, বাট আমি অনেকগুলো জায়গায় দেখেছি যেখানে ইংরেজি ভাষায় নাহিদ রানাকে নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট হচ্ছে যেগুলো মূলত তার বায়োমেকানিক্যাল ফ্যাক্টরগুলো নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, যেমনটা মুস্তাফিজুর রহমানকে নিয়ে হয়। সো ইটস গুড টু সি যে our Bangladeshi bowlers are coming forward and grabbing the attention of the world fraternity এবং যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দেশের ক্রিকেট ব্র্যান্ডিং ইমেজটাকে আপলিফট করার জন্য। সো ওয়ান্স সেকেন্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন নাহিদ রানাকে এই গ্রিন সিগন্যালটা দিয়েছে, আমার কাছে এটা খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে দে আর ভেরি মাচ ওয়েল এডুকেটেড এনাফ যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের এই পুরো লিস্ট সম্পর্কে, পুরো সব কিছু সম্পর্কে দে আর ভেরি মাচ অ্যাওয়ার এবং এটা তো শুধুমাত্র আসলে একজন ডিসিশন দিলেও হয় না, এখানে আসলে পুরো একটা প্রোটোকল থাকে, ক্রিকেট অপস থেকে শুরু করে মেডিকেল উইং সবাই মিলে আসলে সিদ্ধান্তটা নেয়। সো আলটিমেটলি যে ব্যাপারটা এবং যারাই এখানে যুক্ত আছেন আমার কাছে মনে হচ্ছে মাঠের ক্রিকেট নিয়ে যদি আপনি চিন্তা করেন, তামিম ইকবাল থেকে শুরু করে শাহরিয়ার নাফিস কিংবা নিচের দিকে যারা আছেন ডক্টর দেবাশিস চৌধুরী, যারাই আছেন না কেন মাঠের ক্রিকেটের এই সমস্ত ব্যাপারে দে আর ভেরি মাচ ওয়েল স্কিলড এনাফ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।